সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা তো আছেই, আর সঙ্গে রাজনৈতিক দলের হয়ে শাসক দলের পক্ষে সব থেকে বেশি চিৎকার করে কথা বলেন যারা, তাদের মধ্যে যিনি আছেন তিনি আজকে আমাদের সঙ্গে, দেবাংশু ভট্টাচার্য, আইটি সেল হেড এবং অন্যতম মুখপত্র তৃণমূলে। দেবাংশুকে স্বাগত জানাই। দেবাংশু, একটা কথা মানে জিজ্ঞেস করি, অনেকেই তোমায় দেখে বা তোমার গান শোনে, তোমার ছোটবেলাটা কেমন কেটেছে? মানে মানে তুমি, আমি জিজ্ঞেস করতে চাইছি, তুমি রাজনীতিতে আসবে এই ভাবনা কি একদম ছোটবেলা থেকে ছিল? না না, ছিল তো নাই, বরং আমি ভীষণ ইন্ট্রোভার্ট ছিলাম, কথা কম বলতাম। স্কুলের ফার্স্ট সেকেন্ড বেঞ্চের মধ্যেই হয়তো বসতাম, কিন্তু সবচেয়ে কম কথা বলার জন্য বিখ্যাত ছিলাম। এবং শিক্ষক শিক্ষিকারাও ভালোবাসতেন, কারণ মনিটরের খাতাতেও নাম কম উঠতো, কারণ কথাই বলতাম না। আচ্ছা, ওই লেখালেখি করে যেতাম, বিশেষ করে কবিতা টবিতা লিখতাম ডায়েরিতে বসে। লেখাটা ছোটবেলা থেকে ছিল। স্যার ম্যাডামরা আসতেন, কখনো ডায়েরি নিয়ে নিয়ে সেগুলো পড়তেন, ইত্যাদি ইত্যাদি উৎসাহিত করতেন। তো এটা মোটামুটি স্কুল বেলা ছিল। 2024-এ তুমি লোকসভার প্রার্থী, ভাবতে পারো? মানে 5 বছরের মধ্যে রকেট গতিতে উত্থান। কিন্তু এবার এটাকে আপনি 5 বছরের অ্যাসপেক্টে দেখতে পারেন, কিন্তু আমি দিন হিসেবে 2010 থেকে যেহেতু দলের সোশ্যাল মিডিয়ায় ক্যাম্পেইন করছি, প্রচার করছি, আমি এটাকে 16 বছরের লড়াই দেখবো। আচ্ছা, ঠিক আছে, কিন্তু মানুষের চোখের সামনে যবে থেকে এসেছি সেই অঙ্কে আপনি 3-4 বছর বলতেই পারেন, কারণ সেই অর্থে মানুষের নজরে আসা 2019 থেকেই। আরেকটা জিনিস হলো, 2019-এর লোকসভা নির্বাচনের আগে আমার লেখা দুটো স্লোগান খুব ভাইরাল হলো। তার মধ্যে, মানে লোকসভার আগে লিখেছিলাম দলীয় সমর্থক হিসেবে, একটা হচ্ছে মমতা দি আরেকবার, আর একটা হচ্ছে দিল্লি যাবে হাওয়াই চটি। এই দুটো স্লোগান পাড়ায় পাড়ায় বাজতো। আচ্ছা, খেলা হবে গানটা তো তোমারই লেখা। 2021-এর নির্বাচনে খেলা হবে আমাকে একটা অন্য জায়গা দিয়েছে, এই কথা ঠিক। এটা তো ডেফিনেটলি। এবং খেলা হবে, আর আমি 7 বার জন্মগ্রহণ করি আর 20টা বিধানসভা নির্বাচন দেখি, ওটা কোনোদিন হবে না। এই পপুলারিটি আর পাওয়া যায় খেলা, মানে খেলা হবে আর দ্বিতীয়বার আসতে পারে না। এটা মানে তোমার যখন গানটা আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চের স্লোগানে ওই শব্দবন্ধনী ব্যবহার করে, তখন মনে হয় না যেটা বিরাট অ্যাচিভমেন্ট? তারা তো আমার দলের লোক, তারা বলছে আমার দেশের প্রধানমন্ত্রী খেলা হবে স্লোগানকে বিদ্রুপ করে গেছে। দিদি খেলা হবে, খেলা नहीं है ये, বলিয়ে বিকাশ হবে, কিউ খেলা হবে। অর্থাৎ তাকেও অ্যাড্রেস করতে হয়েছিল এটা বুঝে যে একটা ওয়ার্করাই দেওয়ালে পিঠ থেকে যাওয়া তৃণমূল কংগ্রেস কর্মীদের কিভাবে ঘুরে দাঁড় করিয়েছে। তুমি মনে হয় 18-তে খুব অ্যাক্টিভ ভাবে ত্রিপুরায় যাওনি না? 18-এর পরে গেলে তুমি? আমি 21-এ গেলাম, তখন তো দলের সাথে যুক্ত নই। 21-এ গেলে মানে? আচ্ছা, পরে গেছিলে। হ্যাঁ, যেখানে বিশাল মারধর করা হলো, আমাদেরকে গ্রেফতার করা হলো, প্রায় খুনের চক্রান্ত করা, কারণ আমাদের পুলিশের একটা বড় অফিসার ফোন করে জানিয়েছিলেন যে তোমাদের কিন্তু লাইফ থ্রেট আছে, তোমরা ওই থানার ওই জায়গাটা থেকে তখন বেরিও না। এবং আমরা মোড়ে মোড়ে বিজেপি করেছিল। অ্যাবসলিউটলি 3টে মোড়ে। সুদীপকেও তো মনে হয় একদম, আমি ছিলাম, সুদীপ রাহা ছিল, জয়া দত্ত ইনিশিয়ালি প্রথমবারটায় যখন আমরা গেছিলাম। 3টে আলাদা আলাদা জায়গাতে, মানে একবার এরকম হয়েছে, গাড়ি আমাদের 80-তে চলছে, আমাদের একার গাড়ি, পেছনে 100টার মতো বাইক হাতে এরকম ভাবে ছুরি নিয়ে আমাদের পেছনে তাড়া করছে। তখন আমরা একটা মিডিয়াকে বাইট দিচ্ছি, ওটা দিতে দিতে তোমরা যে বেঁচে গেছো এটা খুব মানে ঈশ্বরের কৃপা, কারণ উদয়পুরে যাওয়ার সময় মাথাবাড়িতে তো অভিষেক ব্যানার্জির গাড়িতে ডান্ডা মারা হয়েছে, এবং তিনি জেড প্লাস সিকিউরিটি পান। আমার মনে থাকবে তোমার সেটা। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো, এই যে তুমি তো বললে তুমি খুব ইন্ট্রোভার্ট, আমি ছিলাম এক সময় ছিলে, এখন তো নয় কখনো। তো এখন ব্যাপার হচ্ছে যে ইন্ট্রোভার্ট লোকেদের খুব রাগ হয়। হ্যাঁ, রাগ নাকি তাদের থাকে। এখন তোমায় যদি কেউ পাড়ায় দেখে বলে যে এই যে দিলীপদার ছেলে যাচ্ছে, তোমার কি রাগ হয় তাতে? মানে তোমার না, আমি বলে দিই পদবিটা ভট্টাচার্য, দিলীপ ঘোষ নয়। এটা মাথায় রাখুন, অনেকেই জানে না যে দিলীপ ভট্টাচার্য হচ্ছে দেবাংশুর বাবার নাম। আচ্ছা দেবাংশু, একটা কথা বলে, তুমি যে গানের কথা বলছিলে, খেলা হবের কথা বলছিলে, নতুন কিছু স্লোগান, এই যে এবারকার 26-এর বিধানসভা তো মস্ত লড়াই সবাই বলছে, ইভেন এটা তোমাদের বিসর্জন বিজেপি বলছে, কিছু গান করেছো মানে টু কমব্যাট? আমি তার আগে একটা কথা বলো না, বিজেপিকে স্লোগান ধার নিতে হয় কেন? কার থেকে? তৃণমূলের থেকে। আচ্ছা, 2024-এর লোকসভা নির্বাচনে তৃণমূলের গান কি ছিল, যেটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে প্রার্থী ঘোষণা হয়েছিল, আপনাদের মনে আছে? যেখানে আমি যেবার ক্যান্ডিডেট হলাম, সেই 24-এর মানে আমার এটাও মনে আছে, যেই মানে সেই টি শেপের র্যালি করে হাঁটা হলো, এবং ওইটার পরেই অর্জুন সিং দল ছেড়ে সব মনে আছে। তো ওইখানে আমাদের প্রচারের মূল লাইন কি ছিল 2024-এ? যে জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন। রাইট, ঠিক আছে, একদম। তো এই যে বিরোধীদের বিসর্জন, এটা কি তোমার লেখা ছিল? না, এটা দলের। এবার এই জায়গা থেকে সেই বিসর্জনটাকে পিক করে বিজেপি এবার 26-এ ইউজ করছে। ঠিক আছে, তো এটা তো এক প্রকার চুরি। আচ্ছা, একটা দেওয়াল অনেক সময় দুর্বল হয়ে যায় অনেক কারণের জন্য,
আমরা দেখেছি বড় বড় বাড়ি কলকাতায়, তুমি জানো, পুরনো বাড়ি, বউবাজার ধরো নর্থ কলকাতায়, সেগুলো ভেঙে যায়, অনেক সময় দুর্বল হয়ে যায়, মাঝখান দিয়ে অশ্বত্থ গাছ ওঠে, বট গাছ ওঠে, বাড়ি ভেঙে পড়ে একটা সময়, অনেকের মারাও যায়। তোমার কি মনে হয় যে কোনোভাবে এই দুর্বলতা দলের মধ্যে কোনো কারণে আসতে পারে, যে কারণের জন্য এবার এই যে হিউজ কনফিডেন্স অ্যালং উইথ এসআইআর এবং নানান রকম ইস্যু নানানভাবে চেপে ধরা, যেটা তোমরা বলছো তোমাদের লিটারেলি ভাষায়, সম্ভব দিবার টুটনে কি কোই সম্ভাবনা হ্যায় দেবাংশু? আপনি যে ঘরের এক্সাম্পল গুলো দিলেন, যেগুলো থেকে অসত্য গাছ বেরিয়ে থাকতে দেখা যায়, যেগুলো একটু দুর্বল হয়ে পড়ে, সেগুলো দুর্বলতার মূল কারণটা হচ্ছে সেগুলোর গায়ে ওয়েদার কোট থাকে না। ও আচ্ছা, ফলে ড্যাম্পটা একটু বেশি ধরে। আচ্ছা, কিন্তু আমাদের দলের ক্ষেত্রে মুশকিলটা হচ্ছে, আমাদের সিমেন্টের নাম যদি মমতা বন্দ্যোপাধ্যায় হন, তাহলে সেই ওয়েদার কোট কিন্তু দলের কর্মীরা। আচ্ছা, বিজেপির যেটা নেই। বিজেপি আমরা পাড়ায় পাড়ায় মিটিং করতে যাচ্ছি, তো গ্রামে গ্রামে ঘুরছি, গত 6 মাস ধরে এক্সটেন্সিভলি, মানে ভীষণ রকম ভাবে ঘুরছি। বলছে দাদা, বিজেপির হয়ে যারা ব্যানার লাগাতে আসছে তারা হচ্ছে ভাড়া করা এজেন্সি, মধ্যপ্রদেশ থেকে, গুজরাট থেকে, মানে পয়সা দেওয়া এজেন্সি, তারা বিজেপি করে না। বিজেপি তাদেরকে বলে দিয়েছে এটা হচ্ছে আমার লোকালিটি, আমার হচ্ছে টোটাল 5000 ব্যানার, তোমাকে ভরিয়ে দিতে হবে, তাদের কাজ হচ্ছে। আচ্ছা দেবাংশু, তুমি বিজেপির এই কর্পোরেট পলিটিক্স মানে পলিটিক্যাল এক্সপ্যানশনের বিরোধিতা করছো? না, বিরোধিতা করছি না। না, আমি তো এটাও শুনেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি তৃণমূলে কর্পোরেট পলিটিক্স, মানে কর্পোরেট ওয়েতে দলটাকে উনি চালান। না দেখুন, একটা সিস্টেমেটিক ওয়েতে দল চালানো, সেটাকে আপনি কর্পোরেট ট্যাগ দেবেন কিনা আপনার ব্যাপার, কিন্তু সিস্টেমেটিক ওয়েতে দল চালানোটাই উচিত। আজকের দিনে আপনার বাইরে থেকে বিভিন্ন সহযোগিতা লাগবেই, কারণ আজকের দিনের পরিস্থিতি অন্য। এই যে সিটিভিএন যখন তৈরি হয়, একেডি গ্রুপ যখন ফরমেশন হয়, যখন আপনারা চ্যানেল নামার কথা ভাবেন, কোনোদিন আপনাদের হয়তো ভাবতে হয়নি আপনাদের পডকাস্ট জাতীয় কিছু করতে হবে। না, ঠিক আছে, এই যে পরিস্থিতির বদল, ডিজিটাল মাধ্যমের গ্রহণযোগ্যতা বাড়া, ডিজিটাল মাধ্যমের ব্যাপ্তি বা প্রসার বাড়া, তো এটার জন্য তো কোনো রাজনৈতিক দল শুরুতে প্রস্তুত ছিল না 20 বছর আগে, কারণ তখন মাধ্যমটাই ছিল না। এখন ওয়াল লিখনের পাশাপাশি ফেসবুকের ওয়াল লিখনটাও তো ইম্পর্টেন্ট। কিন্তু মুশকিলটা হচ্ছে, আমার দলীয় কর্মীর কাজটা এজেন্সি কেন করবে? আচ্ছা, আমার তাহলে তো কালকে এটা দেখতে হবে যে একটা রাজনৈতিক দল মিছিল করছে, শুট বুট পরে 10টা থেকে ডিউটি, স্যালারি পাওয়া 4টে ছেলে পেলে এসে কাঁধে পতাকা নিয়ে মিছিল করে স্লোগান দিয়ে বাড়ি চলে গেল, ডিউটি শেষ, টিফিনকে বাড়ি চলে গেল, মাসের শেষে স্যালারি ঢুকছে। এটা তো তাহলে দেখতে হবে। দলীয় কর্মীর কাজ তো ব্যানার বাঁধা, দলের কর্মীর কাজ তো পতাকা বাঁধা। ওই কাজটা গুজরাট মধ্যপ্রদেশ থেকে এসে এজেন্সির লোকেরা করছে। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে আমার কর্মী নেই। আমাদের দলে আজকে আমরা আইপ্যাক বলে একটা সংস্থা আমাদের সাথে কাজ করছে 2019 থেকে, কিন্তু কেউ বলতে পারবে না যে আইপ্যাক গিয়ে আমাদের পোস্টার লাগাচ্ছে, আইপ্যাক গিয়ে আমাদের ব্যানার লাগাচ্ছে। এটা বুঝলাম। 26-এর বিধানসভার চাপের পরে কি তাহলে সত্যি দিলীপদার কাছ থেকে বিভিন্ন জায়গায় নিমন্ত্রণ যেতে পারে? আমি আপনাকে একটা এক্সাম্পলের জন্যই জাস্ট দিলাম। ওই ধরনের শুনে আবার চট করে বলো না, সেরকম ব্যাপার নয়। তবে আমি এই এক্সাম্পল, না বিয়ে তো করবে নিশ্চয়ই, ভালোবাসো নাকি কাউকে? না, সে তো মানে একদিন না একদিন তো প্রকৃতির নিয়মে করতেই হবে, সময়ের নিয়মে করতেই হবে। কিন্তু দেখা যাক, মানে 29-30 তো সবে, এখনকার দিনে আমি দিলীপ ঘোষকে থেকে ইন্সপায়ার ভালো যে আচ্ছা সীমা হয় না, ভালোবাসো কিনা কাউকে? এটা কি যারা আমি জানি, আমি পছন্দের মানুষ হয়তো থাকতেই পারেন। আচ্ছা, পছন্দের মানুষ হয়তো থাকতেই পারেন, বেশ, হয়তো থাকতেই পারে, মানে হয়তো আছে। আমি আচ্ছা আরেকটা কথা আমাকে বলে, আবার একটু সিরিয়াস নোটে আসি। আচ্ছা, যদি মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরো সিপি বা ডিজিপিকে নিয়ে প্রতীক জৈনের অফিস বা বাড়ির থেকে সেদিন নথিগুলো না নিতেন, হার্ড ডিস্ক বা ল্যাপটপ না নিতেন, বা ফোনটা না নিতেন, তাহলে কি দেবাংশু তোমার মনে হয় খুব বড় বিপদ হয়ে যেত? বড় বিপদের চেয়েও বড় কথা, আমি আমার দলীয় সিক্রেসি অন্য কারোর সাথে শেয়ার করব কেন? আচ্ছা, আইপ্যাক আমাদের সঙ্গে সম্পৃক্ত হয়ে কাজ করে। আমার দলের ক্যান্ডিডেটের প্রবাবেল লিস্ট, সমীক্ষা, মানে ক্যান্ডিডেট স্পেসিফিক, দলের ক্যাম্পেইন, স্ট্র্যাটেজি, এই সংক্রান্ত তথ্য স্বাভাবিকভাবে আইপ্যাকের অফিসে থাকবে, কারণ তারা ওই কাজটাই করেন। কারণ স্ট্র্যাটেজিক্যাল সংস্থা তো বলা হয়, প্রশান্ত কিশোরের নামই ছিল স্ট্র্যাটেজিস্ট, এটাই স্বাভাবিক। তো ওই কাগজপত্রগুলো থাকবে। তো ইডিকে পাঠানো হয়েছিল শুধু ওই কাগজগুলো বিজেপিকে ফরওয়ার্ড করার জন্য, নাথিং এলস। আচ্ছা, এখানে আর কেউ গেলে মনে হয় কাজ হতো না, মানে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে তো উনি একটা তো খানিকটা সেটা আমি বলতে পারবো না। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ঘরানাটা এটাই। আচ্ছা, এই জন্যই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, ঠিক আছে। সিবিআই নাকের কাছ থেকে, আচ্ছা আমার একটা কথা বলুন, এটাকে আগে ইডি আর সিবিআই কে বলতে হবে যে ফাইলগুলো মমতা ব্যানার্জি নিয়ে এসেছেন তার ওনারকে, আইপ্যাক না তৃণমূল কংগ্রেস। এবার আমাকে একটু আরেকটা জায়গায় বলবে, তুমি তো নিজের তোমার জন্মদাত্রী মা রয়েছে, এরপরে নেক্সট তুমি মমতা বন্দ্যোপাধ্যায়কেও সেই নজরেই দেখো।
এবার তো মায়ের অনেক ভালো অনেক খারাপ থাকে, এটা না লোকে শুনতে চায় যে তুমি এত ভালো ভালো বলো। আচ্ছা, কখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো জিনিস তোমার খারাপ লেগেছে, এরকম হয়েছে যে এই জিনিসটা খুব খারাপ, আর সব থেকে ভালো লেগেছে কোন জিনিসটা, সব থেকে খারাপ লেগেছে কোন জিনিস? দেখুন সবথেকে ভালো কি লেগেছে এগুলো তো আমি সব জায়গাতে বলি, সব জায়গায় বলে, খারাপটা খারাপটা বলি। হ্যাঁ, একটু শোনো। একটাই জিনিস আমার অত্যন্ত খারাপ লেগেছে, কিরকম? অত্যন্ত দয়াশীল। তো দয়া থাকা তো ভালো। অত্যন্ত। আচ্ছা, মানে অত্যন্ত। আচ্ছা। তার মাথায় যিনি রডের বাড়ি মেরে তাকে আইসিইউতে পাঠিয়ে দেন, তাকে পর্যন্ত তিনি ক্ষমা করতে পারেন। এতটা দয়াশীল আমি বা আমরা কেউ হতে পারবো না। আমরা মমতা ব্যানার্জির অনুপ্রেরণা বলি ভাই, কিন্তু আমরা পারবো না। দেবাংশু একদম ঠিক, কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় তো মঞ্চে দাঁড়িয়ে বলেছেন ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়ার কথা। হ্যাঁ, রাজনৈতিকভাবে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝবো। আচ্ছা, এই ইস্ট বেঙ্গল ক্লাব বা মোহনবাগান ক্লাবের কোচরা কি আগে বলেন না যে মাঠে বুঝে নেবো? আচ্ছা। তো তার মানে কি তার মুখ ফাটিয়ে দেবে গিয়ে নাকি? তা তো নয়, মানে গোল করবো, তুমি 5টা করলে আমি 7টা দেবো, তো এটাই তো অর্থ। মানে রাজনৈতিক জায়গায় রাজনীতিটা বুঝে নেবো ইঞ্চিতে ইঞ্চিতে, ঠিক আছে? কিন্তু আবার যখন এই মমতা বন্দ্যোপাধ্যায় তো বিমান বসু, সুজন চক্রবর্তীদের নবান্নে ডেকে ফিশ ফ্রাই খাইয়েছিলেন, আবার বিজেপিতে থাকাকালীন বাবুল সুপ্রিয়কে ডেকে ঝালমুড়ি খাইয়েছিলেন, আবার এই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার 8 কোটি মানুষকে 2 টাকা কিলো চালও খাওয়াচ্ছেন। আমি তার এইটা বলছি, এটা হচ্ছে তার মাতৃসমা মমতা বন্দ্যোপাধ্যায়, এটা একটা ক্যারেক্টার। মানে এটা তার উইক পয়েন্ট তুমি বলছো, খারাপ কিন্তু মানে উইক না, পয়েন্ট। আমি বলছি তার দয়াশীল নেচার, যেটা বুঝতে অতিরিক্ত তিনি দয়াশীল। মানে কি রকম, মানে কি দেখেছো অত্যন্ত আমি দয়াশীল? বলছি আপনি বলুন না, যে সিপিএম এর লোকজন, যে সিপিএম এর নেতারা আলিমুদ্দিন স্ট্রিটে বসে ওই মহিলাকে বারংবার খুন করার প্ল্যান করেছেন, আচ্ছা, সেই সিপিএম নেতাদের শপথ গ্রহণ অনুষ্ঠানে রেখে শুধু চা খাইয়েছেন, ওটা অবধি আমি মেনে নিতে পারতাম, আমরা মেনে নিতে পারতাম। শুধু তাই নয়, তাদের প্রত্যেকের নিরাপত্তার ব্যবস্থা করা, এবং আজ অবধি সিপিএম এর টপ লিডার যারা আছেন একজনেরও মাথা ফেটে আছে এরকম কোনো চিত্র আপনি আমায় ডাউনলোড করে দেখাতে আমি পারবেন? একটা ছোট্ট চিত্র তোমায় বলি, মানে এটা চিত্র নয় ঠিক, মানে একটা ফ্যাক্ট আর কি। মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার বুকে খুব সম্ভবত মঞ্চে দাঁড়িয়ে বলছেন যে এবার কিন্তু আমি ফাইল খুলবো, সিপিএম এর ফাইল খুলবো, এবং তাতে বহু মানুষের জেল হতে পারে, কারাবাস, হাজতবাস হবে। এবার ব্যাপার হচ্ছে, তুমি আমাকে বলো, তোমার কথা ধরতে গেলে অতিরিক্ত দয়া পরবশ হয়েই কি মমতা বন্দ্যোপাধ্যায় ফাইল খোলেন না, নাকি আসলে এটা ভয় দেখানোর জন্য, আসলে বামেদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তৃণমূলের কাছে, দয়া দেখানোর জন্য? তার কারণ বামেদের বিরুদ্ধে অভিযোগ আছে কিনা এটা বামেরা সবচেয়ে ভালো জানে, নাহলে ফিশ ফ্রাই খেতে তো যেত না। আচ্ছা, ঠিক আছে। ও আচ্ছা, আমার বক্তব্যের জায়গাটা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় কাটেসি মেনটেন করতে ভালোবাসেন। আচ্ছা, উনি কিন্তু শুধু বামেদের ফাইলের কথা বলেননি, কদিন আগে বিজেপিকে উদ্দেশ্য করে, অমিত শাহকে উদ্দেশ্য করে একটা পেন ড্রাইভের কথাও বলেছেন, আপনাদের যদি মনে থাকে। ঠিক আছে, তো তাহলে পেন ড্রাইভের কথা যখন বললো, তাহলে অমিত শাহ বা নরেন্দ্র মোদী কোনো কাউন্টার করলো না, क्या पेन ड्राइव है आपके पास, दिखाइए हमको, কেন বললো না? তা আমার বক্তব্য হচ্ছে উনি পলিটিক্যাল কাটেসিটা মেনটেন করেন এবং কারোর ব্যক্তিগত জায়গায় কখনো যান না। আচ্ছা দেবাংশু, একটা কথা বলো, এই যে রোজগার নিয়ে না, মানে তৃণমূলের ছোট ছোট লেভেলের নেতাদের প্রচুর নাকি রোজগার, যেটা শোনা যায় যে মোটর সাইকেল নিয়ে ঘুরছে, গলায় সোনাচ্ছেন পড়ছে, এমনকি মাঝে মধ্যে আমরা খবরে কিছু জেলা থেকে ছবি পাই, প্রসাদোপম বাড়ি। আমি তোমার বাড়ি দেখিনি ছবি ভাই, একদম রিয়েলি, কিন্তু তোমাকে জাস্ট একটু স্টাডি করতে গিয়ে একটু আগে দেখলাম যে তোমার 2023 পর্যন্ত তুমি যে সাবমিশন করেছো তাতে তোমার 18,30,000 টাকা মতো সম্পত্তি স্থাবর অস্থাবর রয়েছে। এবার দেবাংশু, তুমি তো এত তোমার মুখ পরিচয়, তুমি এত কালীঘাটে গেছো, মমতা ব্যানার্জির প্রিয় ডিজিটাল যোদ্ধার অনুষ্ঠান দেখলাম, তুমি একদম অভিষেক ব্যানার্জির পাশে দাঁড়িয়ে অনুষ্ঠান পরিচালনা করছো, তা তারা এত কোটি কোটি সম্পত্তি বানাচ্ছে কি করে? মানে এরা দলকে কাজে লাগাচ্ছে, দল কিছু বলছে না কেন ভাই? একটা কথা বলো তো। দেখুন, আমি একটা কথা বলি, কেউ যদি অসৎ উপায় অবলম্বন করে সম্পত্তি বাড়ায়, দল বুঝতে তাহলে পারছে না, আমি বলছি তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হওয়া উচিত, এবং ইতিমধ্যেই আমাদের বহু নেতৃত্বের বিরুদ্ধে এরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। সেই কারণে দলগতভাবে আমরা বহু সময়ে যে সাংগঠনিক রিসাফেল গুলো করি, বহু নেতৃত্বকে সরিয়ে দেওয়া হয়, নতুনকে আনা হয়, তার মূলে কিন্তু ওটাই। কারোর বিরুদ্ধে যদি অভিযোগ থাকে সেগুলো আমরা জানতে পারি। মানে যে পয়সা বেশি কামাচ্ছে তাকে সরে যেতে হবে। শুধু পয়সা বেশি কামানো নয়, দেখুন পয়সা তো ব্যবসা করে কেউ কামাতে পারে। আমি একটা রাজনৈতিক দল করছি, ধরুন বিধায়ক আমার ঘনিষ্ঠ না, মানে অভিযোগটা দেবেন, আমি পুরো শুধরে দিই যে এই অভিযোগটাই আসে যে এই ভদ্রলোক এর আগে একটা বিড়ি 5 বার খেতেন, ইভেন তোমাদের দলের নেত্রী বলেছেন এই কথা, যে বিড়ি 5 বার পোড়া বিড়ি টেনে খেতেন, এখন তার কোটি কোটি টাকার সম্পত্তি। এটা তো দলের যারা হায়ার অ্যাডমায়ার তারা নোটিস করছে। না, একদম নোটিস তো করছেন। এবার আমার কথা হচ্ছে কজন সেটা ব্যবসার মাধ্যমে বাড়াচ্ছে, কজন সেটা অসৎ উপায় বাড়াচ্ছে। তোমার কি মনে হয় শওকত মোল্লা কি ব্যবসা করে? শওকত মোল্লা তো আমি জানি না, কারণ শওকত মোল্লা তো কোনোদিনই একটা বিড়ি 3 বার টানতে বলে আমার জানা নেই, কারণ উনি তো আগে সিপিএমও করতেন। কিন্তু মমতা ব্যানার্জি তো বলতেন উনি বোমা বাদ দেন। হ্যাঁ, আমি এটাই বলছি। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় তো আমি এটাই বলছি, এটাই মমতা ব্যানার্জির সাথে বাকি পলিটিশিয়ানদের পার্থক্য। আর কোনো পলিটিশিয়ানকে বলতে দেখেছেন এরকম কথা তার দলের বিধায়কের এগেইনস্টে? একদম।
আর কোন নেত্রীকে দেখেছেন তার দলের এমএলএ কে তার দলের আরাবুল ইসলামকে গ্রেফতার করিয়েছেন, তার বিধাননগর কর্পোরেশনের কাউন্সিলর কি সামথিং চট্টোপাধ্যায় গ্রেফতার করিয়েছিলেন, তার উত্তরবঙ্গের ব্লক প্রেসিডেন্ট একটা এমএলএ সমান তাকে গ্রেফতার করিয়েছেন। আসলে নরেন্দ্র মোদী, মোহাম্মদ সেলিম, রাহুল গান্ধী ভার্সেস মমতা ব্যানার্জি একটাই তফাৎ, পলিটিশিয়ানরা রাজনৈতিক বক্তব্য মনে ভাবেন, বুকে ভাবেন, তারপর ব্রেনে একটা রান্নাঘর আছে সেখানে কুক করেন মশলা দিয়ে, তারপর জিভের মাধ্যমে, মুখের মাধ্যমে, ঠোঁটের মাধ্যমে সেটাকে সুন্দর করে সার্ভ করেন। কিন্তু মমতা ব্যানার্জির মাথায় ওই বক্তব্যটা কুক হয় না, তিনি মনে যেটা ভাবেন ওনার লাইনটা সোজা এখান দিয়ে গিয়ে এখান থেকে মুখ থেকে, মানে অনেক হৃদয় থেকে কাজ করেন, হৃদয় থেকে বলেন, ওই জন্যই উনি আনফিল্টার্ড একদম। মমতা বন্দ্যোপাধ্যায় কিছু উনি যেটা বলছেন আপনি এটা নিশ্চিত থাকুন উনি মনে ওটাই ভাবছেন, এর বাইরে আর কিছু নয়। আচ্ছা, দলের মধ্যে অনেক বেশি আন্তরিক মমতা ব্যানার্জি, ঠিক ততটাই বেশি গোছানো হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তুমি কাছ থেকে ওনাকেও দেখেছো, এবার ওনার ক্ষেত্রে বলবে একটা ভালো লাগার বিষয় আর একটা খারাপ লাগার বিষয় তোমার কাছে। মানে আমি একদম ভাতৃসমভাবে দেখছি, ওই দলের কর্মী ঠর্মী আমি সব বিলিভই করছি না, তৃণমূল এইগুলো কম, বরঞ্চ আন্তরিকতা হয়তো বেশি। দেখুন, আমার কাছে খারাপ লাগার বিষয় তো আমি বলতে পারবো না, তবে আমি এইটুকু বলতে পারি একটা বড় অংশের লোকের কাছে খারাপ লাগার বিষয় কি, সেটা একটা ভালো লাগার বিষয় হচ্ছে ভালো লাগাটা বলো। তিনি দলটাকে যেভাবে একটা অন্যরকম মোড়ক দিয়েছেন, একটা ঝাঁ চকচকে মোড়ক, শুধু তাই নয় দলের কর্মশৈলী, গ্রাউন্ড লেভেল অব্দি নজরদারি, এটার যে সিস্টেমটা, এটার জন্য তো অবশ্যই প্লাস আমাদের মতো নতুন জেনারেশনের সুযোগ পাওয়া, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের আমাদের জন্য চেষ্টা করা, এটা সবটা আছেন। এটা ভালো দিক বলছো? অবশ্যই ভালো দিক। একটা খারাপ দিক যেটা অন্যান্য অনেকের চোখে, আমি তাদের সঙ্গে কথা বলে যেটা মাঝে মধ্যে বুঝতে পারি, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু সহজে ক্ষমা করেন না। আচ্ছা, মানে একেবারে উল্টো, মানে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন, অভিষেক ব্যানার্জি তার উল্টো, সহজে ক্ষমা করেন না। তোমার পরে একটা কথা, কিছুদিন আগে মানে একজন ব্যক্তি মারা গেলেন যিনি মানে সর্বতোভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকা একটা মুখ, ব্যক্তির নাম মুকুল রায়। মুকুল রায় যখন আবার দলে ফিরলেন তখন আমরা দেখলাম যে পার্টি অফিসে মুকুল রায়কে উত্তরীয় পড়াচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তুমি কি মনে করো এই উত্তরীয় পরিয়ে মুকুল রায়কে গ্যারেজ করে দেওয়া হয়েছিল? মানে একদম আমি এই ভাষা বন্ধ ব্যবহার করছি। তুমি একটু আগে বললে বিষাক্ত সাপ যে কোনো সময় ছোবল মারতে পারে, নাকি এটা অন্য কোনো স্ট্যাটিস্টিক্স ছিল? আপনি যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্তরীয় তৃণমূল ভবনে পড়ানোটা দেখেছেন, আমি তেমন ওটার সঙ্গে সঙ্গে তার বাসভবন থেকে শ্মশান অবধি অভিষেক বন্দ্যোপাধ্যায় শোকযাত্রাতে হাঁটাটাও দেখেছি। হ্যাঁ, মানে দুটোই তো ভালো দিক। মানে আমি এটাই বলছি, মুকুল রায় কিন্তু তৃণমূলের সার কখনো মানে ফ্রন্ট ফেস হতে পারে না। তার একটা মূল কারণ হচ্ছে তার অসুস্থতা। কারণ তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করে, এই যে ধরুন মাঝে মধ্যে উনি বলে ফেলতেন যাহা তৃণমূল তাহা, ওটা নিয়ে সিপিএম আবার ব্যঙ্গ করতে বলতো, সত্যি কথা বলে ফেলতো। অনেকে ভাবতো যে তখন তিনি বোধহয় তার বিধায়ক পদ বাঁচানোর জন্য এইসব করছেন ইত্যাদি, কিন্তু আজকের দিনে তো প্রমাণ হয়ে গেল তার সত্যি একটা সমস্যা ছিল। মানুষটা মারা গিয়ে আজকে প্রমাণ করলেন, তিনি মরিয়া প্রমাণ করিলেন যে তিনি মানে সেই বিখ্যাত কথাটাই। তো মুকুল রায় সত্যি অসুস্থ এবং ঘটনাচক্রে তারপরে বরং আমি আমার দলকে ধন্যবাদ জানাবো যে এরকম একজন মানুষ যিনি এতগুলো বছর সার্ভ করেছেন, হয়তো কিছু বছরের জন্য অন্যদিকে গেছিলেন, দিকভ্রান্ত হয়েছিলেন, তিনি তার শেষ জীবনটা ওই পতাকাটা গলায় নিয়ে ওই দলে থাকাকালীন অবস্থাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। এটা একদিক থেকে ভালো হয়েছে বলছো? আমি তো মনে করি তার আত্মা শান্তি পাবে এটাতেই, কারণ আলটিমেটলি তো বিজেপি তাকে ইউজ করেছে এবং মাথায় বন্দুক ঠেকিয়ে সিবিআইডির ভয় দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। না, এখন কিছু ত্রুটি না থাকলে তিনি ভয় পাবেন কেন? এটাও তো একটা কথা। দেখুন, দু চারটে ব্যাপার হতে পারে যে কিছু মানুষ আছে রাস্তায় বেরোলেই, একজন বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যে পাশ দিয়ে দুটো পুলিশ যাচ্ছে, বাবা ভয় থাকে, ওই দেখ পুলিশ বন্দুক আছে, ভয় পেয়ে যায়। কি করেছে আমি জানি না, পুলিশ ভয় পেয়ে যায়। এরকম কিছু মানুষ আছে তারা জানে যে বিজেপি চাইলে যে কাউকে যে কোনো ভাবে ফাঁসাতে পারে, তার জন্য তাদের সত্যি সত্যি কারণ থাকার দরকার পড়ে। একটা কথা বলবে এই মুহূর্তে, মানে ধরো বিরোধী মুখ হিসাবে শুভেন্দু অধিকারীর মুখ আছে সামনে, শুভেন্দু অধিকারীর বিজেপিতে যাওয়া কারণটা কি এই নিজের রোজগার করা অর্থ বাঁচানোর জন্য, নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মেন্টাল ক্ল্যাশ? কোনটা, কি মনে হয় তোমার? শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় না, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেও। তার কারণটা হচ্ছে শুভেন্দু অধিকারী বিরাট উচ্চাকাঙ্ক্ষী। আচ্ছা, এবং তিনি না অ্যাম্বিশাস হওয়া তো ভালো, ওনার অ্যাম্বিশনটা আবার ক্ষতিকারক অ্যাম্বিশন। আচ্ছা, এমনও অ্যাম্বিশিয়াস হওয়া উচিত না যেটাতে আমি আমার পায়ের তলায় শিকড়টাকেই কেটে ফেলি। মানে অ্যাম্বিশন মানে কি মুখ্যমন্ত্রীর চেয়ার? এটা অবশ্যই তাই। এবং মুখ্যমন্ত্রীর চেয়ার শুধু ওটা নয়, মানে নাম্বার 2 হয়ে উনি আর শ্বাস নিতে পারছিলেন না, এবার 1 হওয়ার প্রচন্ড দরকার হয়ে পড়েছিল। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তো তার একটা অছিলা ছিল, তার শত্রু আসলে মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ তিনি জানতেন মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন সুস্থ সবল ঈশ্বরের কৃপে আছেন এবং তিনি থাকবেনও, ততদিন শুভেন্দু মুখ্যমন্ত্রী হতে পারবে না। বিজেপি মুখ্যমন্ত্রীতে টোপ দিয়েছে একসাথে, এবং তারই সঙ্গে এই যে কোটি কোটি টাকা, নারদা, আপনি বলুন না, নারদার যে ভিডিও, সেই ভিডিও তো বিজেপি পার্টি অফিস থেকে প্রকাশ করেছিল,
এবং বিজেপির ইউটিউব চ্যানেলে হ্যাঁ। নারদার ভিডিওর প্রত্যেকটা নেতা স্পেসিফিক ফুটেজ রয়েছে। আচ্ছা বিজেপি শঙ্কুদেব পান্ডাও জয়েন করেছে, বিজেপি শুভেন্দুও জয়েন করেছে। শঙ্কুদেব পান্ডার ভিডিওটা এখনো বিজেপির ইউটিউব চ্যানেলে আছে, শুভেন্দুরটা ডিলিটেড কেন? না সেটা তো তোমরা অনেক সময় বলো ডিলিটেড কেন, মানে বিজেপি কেন ডিলিট করলো? একদম হ্যাঁ তো আমার বক্তব্যের জায়গাটা হচ্ছে শুধু টাকা বাঁচানো, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের থাকলে এসে জীবনে মুখ্যমন্ত্রী হতে পারবেন, এটা একটা কারণ। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বাহানা বা অছিলা, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে আরেকটা আমি বলবো কারণ আপনি যদি অ্যাড করেন করতে পারেন আমার বক্তব্যের সাথে, সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় 2019 সালের পর, বিশেষ করে আইপ্যাক আসার পর দলের অভ্যন্তরে যে একটা নজরদারির জাল বিছিয়েছিলেন, সেটা শুভেন্দু অধিকারীর মতো মানুষদের জন্য দম বন্ধ হয়ে আসছিল। কারণ তারই খুব সহজে নেতাদের এই যে বর্ডার এলাকাগুলো, জেলাগুলো, মুর্শিদাবাদের অবজারভার, মালদার অবজারভার তোমরা বানিয়েছো ভাই, ওর কি নিজে অবজারভার হয়েছে তো, মুর্শিদাবাদ মালদাও অবজারভার হয়েছে তো, হলো তো। তাহলে ওখান থেকে যখন তাকে সরানোর চিন্তা ভাবনা হয়, তখন তিনি কেন ব্ল্যাকমেল করতেন দলকে? আচ্ছা, তো অবজারভার দল দিয়েছে, দল সরিয়ে নেবে। আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় 2019 সালের লোকসভা ভোটের পর বাড়ির কোনায় কোনায় কার্বলিক অ্যাসিড ঢেলেছিলেন, তাই যত পোকা মাকড় বিছে সাপ সব দম বন্ধ হবেই, বেরিয়ে এসেছিলেন। আর এখন জানলার বাইরে বেরোনোর পর আমরা দেখতে পাচ্ছি দুধ কলা দিয়ে তো কালসাপই পোষা হয়েছিল। আচ্ছা, এবার ওনারা কার্বলিক অ্যাসিড ঢেলে কোন সাপ বার করতে পেরেছেন বা কি করেছেন জানি না, তবে তুমি যেহেতু আমার সামনে রয়েছো, তোমার একটা কথাই খেলা হবে গানের মতোই। আপনারাও জানেন যে বহুল জনপ্রিয় হয়েছে, বিভিন্ন জায়গায় তোমাকে নিয়ে বিরোধীরা ঠাট্টা তামাশাও বিভিন্ন প্যানেলে করেন, যে সেটা হচ্ছে তুমি দলে মানে বাইরের থেকে বহিরাগত কাউকে দলে ঢুকতে দেবে না, তুমি কালীঘাটে শুয়ে থাকবে, দরজার সামনে শুয়ে থাকবে, এরকম একটা বক্তব্য ছিল কম বেশি। কয়েকদিন আগে প্রতিকুর রহমান জয়েন করলো, যে 2024-এ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টেই প্রার্থী ছিল, বামেদের নীতি আদর্শ ইত্যাদি না, সবাই জানে, এটা নতুন করে বলার কিছু নেই। আরও আরেকজন টপকে গেল তোমায়, মানে না, আমার বক্তব্যটা সেটা ছিল না। আমার বক্তব্য ছিল যারা ভোটের আগে গদ্দারি করেছে, আচ্ছা আচ্ছা, ও তারা যদি বিধানসভা ভোটের পর ফেরত আসতে চায়, আচ্ছা সেটা নিয়ে, মানে যেটা ধরুন অর্জুন সিং এর মতো মানুষদের জন্য প্রযোজ্য আচ্ছা ছিল, যদি আবার তারা চলেও গেছেন। হ্যাঁ। তবে মুশকিলের জায়গাটা হচ্ছে এইগুলোর ক্ষেত্রে কিন্তু এটা নয়, নতুন কোনো মানুষ তিনি আসতে চাইলে সেটা তো নয়, মানে আমার দল থেকে যারা গেছে তারা যদি আবার ফিরতে চায়, মানে রাজীব বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে প্রযোজ্য। আমি এবং ঘটনাচক্রে আমার খুব প্রিয় একজন মানুষ সেই দিনই দল ছেড়েছিলেন, আমি নাম নিচ্ছি না, আচ্ছা হ্যাঁ, তার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। তো আমি ওই দল বদলটার পর আমি পার্সোনালি খুব হার্ট হয়েছিল। আচ্ছা, সেই দিনই আমার কাকদ্বীপে মিটিং ছিল, ওই মিটিং থেকে আমি এটা বলেছিলাম, আমার মনে আছে, ঠিক আছে। তো ফলে এখানে প্রতিকূলের জয়েনিং আমি পার্সোনালি ভীষণ হ্যাপি, খুশি, কারণ আমি ওর ব্যাকগ্রাউন্ডটা জানি। আচ্ছা, পরিশ্রম করতে করতে আজকে ওই জায়গাতে গেছে। সিপিএম এর আর পাঁচটা নেতার মতো বাচালতা সে করে না, মানুষকে সম্মান দিয়েও যে রাজনীতি করা যায় সেটা একটা উদাহরণ। সে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী দলের সম্পর্কে আপনার রাজনৈতিক বিরোধিতা করতেই হবে। আজকে প্রতিকূল দলে এসছে বলে কথা বলছি না, আমি সিপিএম এর আরো 2-4 জনকে নিয়ে কিন্তু কথা বলি, যেমন ধরুন সৃজন ভট্টাচার্য, মানে এরা সম্ভাবনাময়, না সম্ভাবনাময় বলছি, মানে তুমি যখন বলছো তো আবার একটা নতুন ন্যারেটিভ তৈরি হবে। না অ্যাবসলিউটলি নট, আমি বলছি তো, তুমি এরপর বলবে হয়তো দীপশিতা। না, আমি সম্ভাবনার কথা এখানে বলছি না, আমি তো বিজেপি তো শ্রমিক ভট্টাচার্যের কথা বলছি। না, আমি তৃণমূলে আসার সম্ভাবনা বলছি না, মানে এটা পলিটিক্যাল সম্ভাব্য আর কি, তাই বলছো। মানে আপনি হয়তো শুরুতে ওটাই বলেছিলেন, কিন্তু এখন পলিটিক্যাল সম্ভাব্য বলছেন, আমিও বুঝেছি। কিন্তু আমি আপনাকে বলছি, ধরুন সৃজন ভট্টাচার্য, কিছু ক্ষেত্রে কলতান দাশগুপ্ত, আপনি দীপশিতার কথাটা ধরতে পারেন কিছুটা, এরা কিন্তু ওই কটু ভাষায়, দেখুন আমি আলাদা করে কারোর নাম নেব না, কিন্তু আমার কথা নাম নিলে একজনের নেবে না, আমি নাম না নিতে হলে অনেকে রয়েছে, তো মোহাম্মদ সেলিমেরও নাম নিই। শ্রমিক ভট্টাচার্য হতে পারে বিজেপির রাজ্য সভাপতি, কিন্তু শ্রমিক ভট্টাচার্যের কথাবার্তার মধ্যেও কিন্তু একটা মাধুর্য আছে। আচ্ছা, কথাবার্তার মধ্যে দিলীপ দানা শ্রমিক দাকে সংগঠনে অবশ্যই দিলীপ ঘোষ, আচ্ছা, বক্তব্যে শ্রমিক ভট্টাচার্য। আচ্ছা, আমাকে আরেকটা কথা বলবে, খুব প্রমিসিং ফেস, মানে ইউথ ফেস, বিজেপি তো এখন একটা ফেস ক্রাঞ্চে ভুগছে। এই তোমরা যাদের সঙ্গে ঘোরো বা কথা বলো বা বিভিন্ন মিডিয়া অ্যাটেন্ড করো, সবচেয়ে প্রমিসিং ফেস কাকে মনে হয়? বিজেপিতে কাউকে দেখি, কেউ নেই। আচ্ছা, বিজেপিতে আপনি নতুন জেনারেশনের, আমি শুধু টেলিভিশন প্যানেলের কথা বলছি না, আপনি মাঠে ঘাটে রাজনীতিতেও যাদেরকে দেখছেন, সেটাও আপনি চিন্তা করুন আপনার চোখে কেউ পড়ছে কিনা। আপনি তৃণমূলের 10টা দেবাংশু দেখতে পাবেন, একটা সুদীপ আছে, একটা জয়া দত্ত আছে, একটা তৃণাঙ্কুর আছে, যার প্রোগ্রাম আপনি অলরেডি করেছেন, আপনি 10টা দেখতে পাবেন। আপনি সিপিএম এ 20টা দেখতে পাবেন, আপনি হয়তো কংগ্রেসে 30টা দেখতে পাবেন, কিন্তু আপনি বিজেপিতে একটা বলুন তো ইয়ং ফেস আপনার চোখে পড়েছে সাংবাদিক হিসেবে, আপনাকে জিজ্ঞেস করছি। আপনি সাংবাদিকতায় আছেন, আমাদের চাইতে বেশি সব দলকে স্টাডি করেন। আমি অনেক প্যানেল করেছি, যেমন তরুণ জ্যোতি দেখেছি, যুব না, মানে আমি দেখেছি আর কি, মানে প্রমিসিং মনে হয়েছে আপনার? আমি তোমার নামগুলো বলছি, তুমি আমি আপনাকে বলছি, বিজেপির মূলত
যারা রয়েছেন কৌস্তব তাদের কেমন? মধ্যে কৌস্তব বামেদের বাগচি। কৌস্তব বাগচি ন্যাড়া হয়েছেন যিনি, উনিও তো গেছেন, উনিও তো ধার নেওয়া প্রোডাক্ট, আচ্ছা, উনিও তো ধার নেওয়ার প্রোডাক্ট। বরং আমি বলবো আপনি যদি স্পিকার হিসাবে আমায় বলেন, বিজেপিতে রাজস্বী লাহিড়ী বলে একজন আসেন হ্যাঁ মাঝে মধ্যে। ডেফিনেটলি আমার সঙ্গে বহুবার হ্যাঁ, বসে, তিনি বহুবার। কিন্তু অ্যাজ এ স্পিকার হুম। যথেষ্ট মানে কিছুটা ইয়ে রেখে কথা বলার চেষ্টা করেন, দেবজিৎ যদিও সরকার? অতটাই নয়। ও হ্যাঁ, দেবজিৎ সরকার, আমি ভুলে দেবজিৎ গেছিলাম। হ্যাঁ। এটা একদম ভালো কথা হ্যাঁ, বলেছেন। হ্যাঁ। দেবজিৎ সরকারের মধ্যেও কিন্তু একটা ডিসেন্ট, একটা ফ্রেশ এবং একটা ক্লিয়ার একটা ব্যাপার রয়েছে, এবং দেবজিৎ দাও যথেষ্ট মানে কি বলবো, একজন ভালো মানুষ দেখে যেটা মনে হয়। তিনি আমার রাজনৈতিক প্রতিপক্ষ হতে পারেন, কিন্তু একজন ভালো মানুষ। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি দেবজিৎ সরকারকেও রাখতে পারেন এই তালিকার মধ্যে, কিন্তু তরুণ জ্যোতি তিওয়ারি কখনোই নয়। আচ্ছা, এবার আমরা আস্তে আস্তে মানে শেষের দিকে আসবো, যেখানে হচ্ছে তুমি তার এবার বলো যে কি মানে আশা করছো, কি মানে রেজাল্টটা কি আশা করছো? তোমরা তো বলেছো গতবারের থেকে, মানে এটা তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, একটা বেশি। এবং দেখুন 215 আমরা পেয়েছিলাম, তো 215 একটা বেশি মানে 216 থেকে কাউন্টিং স্টার্ট হয়। তবে প্রকৃত অর্থে আমাকে যদি ব্যক্তিগত, আমি প্রত্যেক ইলেকশনে একই প্রেডিকশন করি, বলি ইত্যাদি ইত্যাদি, কিন্তু এইবার এই মুহূর্তে আমি বলতে পারবো না, কারণ যতক্ষণ না ফাইনাল ড্রাফট লিস্ট বেরোচ্ছে, সেই ড্রাফট লিস্টে এসআইআর ড্রাফট লিস্ট বলছি, ফাইনাল লিস্টটা বেরোচ্ছে, কারণ ওরা তৃণমূলের কোন ভোটারদের টার্গেট করে বার করছে, বাংলাভাষী মানুষকে বেশি বাদ দিচ্ছে কিনা। বাংলা তাদের কাছে প্রেম নয়, বাংলা তাদের কাছে জেদ, ইগো। हमने सब जीत लिया, बंगाल हम क्यों नहीं जीतेंगे। খুব ভালো। তবে আমরা এই ভবিষ্যতে কি হয় সেদিকে দেখবো। দল তো দেখবই, ভালো আর খারাপ বিবেচনা করার ক্ষমতা মানুষের নেই, এটা যদি আমি মনে করি, সেটা সব থেকে বড় ধৃষ্টতা হবে। মানুষই বিচার করে সিদ্ধান্ত নেবেন। তবে দেবাংশু, তোমাদের এখন সামনে তো আরো লড়াই, আরো দৌড়াদৌড়ি, আর তুমি বুঝতেই পারছো গরম পড়েছে, তোমাকে এসিতে বসে প্রচার করলে হবে না, তোমার ময়দানে নামতে হবে। তো কাজে শরীরের দিকে খেয়াল রাখবে, সুস্থ থাকবে, এবং অবশ্যই রাজনীতির এই খেলায় গণতন্ত্রকে সামনে নিয়ে তোমরা এগিয়ে চলবে। নিশ্চয়ই আবার দেখা হবে রেজাল্ট বেরোনোর পর বা ভোটের আগে কখনো। ভালো থেকো, নমস্কার।